নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত। এই ভিডিওটিতে আমরা নতুন করে কিভাবে ডাব্লিউবিটেটের প্রিপারেশান নিতে পারি বা সেন্ট্রাল টেটের জন্য আমরা কিভাবে প্রিপারেশান নেব সেই সম্পর্কে আলোচনা করব। যারা নতুন করে ডাব্লিউবিটেটের জন্য প্রিপারেশান নিতে চান বা সেন্ট্রাল টেট বা ডাব্লিউবিটেট কোয়ালিফাই করতে চান, তো তাদের জন্য এই ভিডিওটি ভীষণ উপকারী হতে চলেছে। তো আমরা একদম বেসিক থেকে আলোচনা করব যে আমরা কি জিনিসকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি নিলে আমাদের পরীক্ষায় আমরা সফল হতে পারবো। আর এই চ্যানেল থেকে আপনারা কোন কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চলেছেন এবং কোন কোন টপিকগুলো আমরা আলোচনা করতে চলেছি এই চ্যানেল থেকে, একদম নিশ্চিন্ত থাকবেন, কারণ এবারে আমার যে কথা সে কথাটা আমি রাখবো। তো সেন্ট্রাল টেট বা ডাব্লিউবিটেটের প্রিপারেশনের জন্য আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে আমাদের সিলেবাস কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারণ সিলেবাস যদি আমরা না জানি, সিলেবাস সম্পর্কে যদি আমাদের সম্যক ধারণা না থাকে, তাহলে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়ব। কারণ সিলেবাসটাকে মাথায় রেখেই কিন্তু কোশ্চেন আমাদের প্রিপারেশান বলুন, আমাদের থিওরির পড়াশোনা বলুন, সবটা করতে হবে। তো প্রথমেই আমাদের সিলেবাস মাথায় রাখতে হবে। এর জন্য আপনারা কি করতে পারেন, ডাব্লিউবিটেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেটা ডাউনলোড করে নিতে পারেন। যদি কেউ খুঁজে না পান তাহলে কলম বলে একটা ওয়েবসাইট রয়েছে, কলম থেকে আপনারা একটা চেনা পরিচিত ওয়েবসাইট এখন, তো কলম থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। বা সেন্ট্রাল টেটের যে সিলেবাস রয়েছে একদম ctet.nic.in বলে সার্চ করলে আপনারা কিন্তু সেখানে সেন্ট্রাল টেটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আর তাছাড়া আমি টেলিগ্রাম চ্যানেলে এই সেন্ট্রাল টেট আর যে এটা আমি আলোচনা করতে চলেছি যে সিলেবাসটা, সেটার পিডিএফ আমি দিয়ে দেবো। তো এখানে আমরা মেনলি শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির যে সিলেবাস সেটা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। আর বাকি যে সিলেবাসটা রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে যখন আমরা সেই ক্লাসগুলো আলোচনা করব তো সেই সম্পর্কে দিয়ে দেব। তো সিলেবাসের প্রথমেই আমাদের যে জিনিসগুলো দেখতে হবে, সিলেবাসটা খুঁটিয়ে পড়তে হবে। কারণ সিলেবাস আমরা যদি প্রিপারেশান নিয়ে ফেলি আমরা তাহলে অনেকটা রেডি হয়ে যাব। তারপর আমরা কি করব, তারপর আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার পড়তে হবে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার বলতে ডাব্লিউবি টেটে যে কোয়েশ্চেনগুলো এসেছিল বা সেন্ট্রাল টেটের যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেই কোয়েশ্চেনগুলো আমাদের বারবার দেখতে হবে। কারণ সেন্ট্রাল টেটের যে কোয়েশ্চেনগুলো এসেছিল ম্যাক্সিমাম সময় কি হয়, সেই কোয়েশ্চেনগুলোকে ট্রান্সলেট করে ডাব্লিউবি টেটে দেওয়া হয়েছে, এরকম উদাহরণ কম নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেন্ট্রাল টেটের যে সিলেবাস রয়েছে সেখানে যে প্রশ্নগুলো রয়েছে, ম্যাথ পেডাগজি, ইংলিশ পেডাগজি, ইভিএস পেডাগজি, এমনকি শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি, তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আর সিলেবাস যখন আমাদের কভার হয়ে যাবে তার যে রিলেটেড যে খুঁটিনাটি যত থিওরি রয়েছে সম্পূর্ণ থিওরি আমাদের একদম থরলি স্টাডি করতে হবে। তারপর চলে আসি শেষকালে হচ্ছে প্র্যাকটিস। তো আমরা একাধিক প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আগের বার আমরা প্র্যাকটিস করার সুযোগ পাইনি, এবারে কিন্তু প্র্যাকটিসটা আমাদের ভীষণ জোর কদমে হবে, কারণ প্র্যাকটিসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই পরীক্ষা সম্পর্কে কিছু সামান্য যে কোয়ারি সেগুলো থাকে অনেকের, যে এই পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, না সেন্ট্রাল টেটে না ডাব্লিউবি টেটে, কোনো জায়গায় কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। কিন্তু আপনি ভুল করলে আপনার যে মেন নাম্বার সেটা তো অবশ্যই কাটা যাবে। তো এখানে নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এখানে প্রশ্ন কি হয়, সেন্ট্রাল টেটে শুধুমাত্র আমাদের বাংলার যেটা নিজস্ব মাতৃভাষা সেটাই শুধু বাংলায় হয়, বাদ বাকি যে কোয়েশ্চেনগুলো হয় সেটা ইংলিশ আর হিন্দিতে একদম পাশাপাশি হয়। তো সেক্ষেত্রে আমাদের সেন্ট্রাল টেটের ক্ষেত্রে একটু আলাদা করে মাইন্ডসেট তৈরি করতে হবে। আর ডাব্লিউবি টেটে কিন্তু একদম ইংলিশ আর বেঙ্গলি আমাদের যে কোশ্চেন সেই রকম কোশ্চেন থাকে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা ইংরাজিতে প্রস্তুতি নিতে পারি, ইংরেজিতে থিওরিগুলো বা কোশ্চেনগুলো আলোচনা করতে পারি বা প্র্যাকটিস করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাব্লিউবি টেট বা সি টেট দুটো দিকে কিন্তু অনেকটা এগিয়ে যাব। 3 নাম্বার হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকে যে কতই পাস। তো সেক্ষেত্রে আমাদের 150 নাম্বার থাকে যেটা পরীক্ষার, সেই 150 নাম্বারের মধ্যে আমাদের 60% নাম্বার কিন্তু পেতে হবে পাশ করার জন্য। আর সেই 60% নাম্বার বলতে জেনারেল ক্যাটাগরি 90, আর সংরক্ষিত যারা রয়েছে ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি তাদের জন্য 55%, অর্থাৎ 80
3 বা 83 আমাদের পেলেই কিন্তু পাস মার্কসটা উঠে যাবে। এই নাম্বারটুকু পেলেই কিন্তু আমরা ইন্টারভিউয়ে ডাক পাবো। তবে রিসেন্ট একটা নির্দেশ আছে হাইকোর্টের যে 82 পেলেও কিন্তু যারা সংরক্ষিত ক্যাটাগরি SC ST তারা কিন্তু সুযোগ পাবে, কারণ NCERT রুল অনুযায়ী তাই বলা হয়। টেট পাসের সার্টিফিকেটের যে মেয়াদ সেটা কতটা, এখানে বলা হয়েছে যে এই কিছুদিন আগেই এটা অ্যানাউন্স করা হয়েছে যে টেট পাস সার্টিফিকেটের মেয়াদ কিন্তু একদম লাইফ টাইম বলতে আপনি যদি 100 বছর বাঁচেন আপনি 100 বছর ধরে ট্রাই করে যাবেন এরকম তো নয়। চাকরির তো একটা সময় সীমা থাকে, যে একটা নির্দিষ্ট বয়সের ছাড় থাকে, তো সেই ছাড়টুকু নিয়ে যতটুকু আপনার চাকরির বয়সের যে যোগ্যতা, সেই যোগ্যতা পর্যন্ত আপনার যদি টেট পাস থাকে আপনি কিন্তু ততবার ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারেন। তো সেক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে। এবার চলে যাব আমরা আমাদের যে মেন যে প্রশ্নের যে প্যাটার্ন, সেই প্রশ্নের প্যাটার্নে। তো প্রশ্নের প্যাটার্নের মধ্যে কি রয়েছে, আমাদের মোট কতগুলো প্রশ্ন হয়, মোট হচ্ছে 150খানা প্রশ্ন আমাদের হয়, 150টা প্রশ্ন। সেই 150টা প্রশ্নের আবার কতগুলো ভাগ থাকে, সেই ভাগগুলো কেমন, সেই প্রশ্নগুলো প্রথমে আমরা এটা আলোচনা করে নিই যে প্রশ্নের ধরন কিন্তু MCQ টাইপ, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন MCQ অবজেক্টিভ টাইপ হবে। আপনাদের দেখে 4টে অপশানের মধ্যে থেকে উত্তরটা খুঁজে নিতে হবে। সময় আমরা কতটুকু পাবো, সময় পাবো হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট মানে কিন্তু একদম 150 মিনিট আমরা বলতে পারি। তো 150 মিনিটের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেন পিছু আমাদের 1 মিনিট করে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাইম ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ টাইম ম্যানেজ করতে না পারলে ভীষণ বিপদ। কারণ আমি নিজের ক্ষেত্রে দেখেছি, আমি 2বার টেট কোয়ালিফাই। তো সেক্ষেত্রে আমাদের যখন 2017 ছিল, সেক্ষেত্রে বাংলার কোশ্চেনটা অনেকটা লেন্দি ছিল। তো আমি সেখানে বেশি টাইম ইনপুট করার আমার পরবর্তী সময়ে গিয়ে টাইম নিয়ে অনেক ক্রাইসিস দেখা দেখেছিল। তো সেক্ষেত্রে টাইম আপনাদের ম্যানেজ করতে হবে। তার কারণ হচ্ছে টাইম ম্যানেজ না করলে কিন্তু নিজেরাই খুব অসুবিধায় পড়বেন, আর প্র্যাকটিস করলে কিন্তু টাইমটা ডেফিনেটলি ম্যানেজ হয়ে যাবে। এবার আমাদের কি কি বিষয় থাকে আমরা সকলেই জানি, তবু একটু যারা নতুন তাদের জন্য আলোচনা করে দিই। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেখানে 30 নাম্বার থাকে। তো 30 নাম্বারের মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট তার ওপর 15 আর পেডাগজির ওপর 15 থাকে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রথম ভাষার সেখানেও কিন্তু 30, ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশের ক্ষেত্রেও আমাদের 30, ম্যাথের ক্ষেত্রেও 30, এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রেও 30। তো এই যে 5টা সাবজেক্ট প্রত্যেকটাতে কিন্তু 30 করে থাকে। মোটামুটি যদি আমি প্রত্যেকটা সাবজেক্টে আমরা যদি 15 করেও পাওয়ার চেষ্টা করি, তো সেক্ষেত্রে অনেকটা আমাদের কিন্তু নাম্বার বেড়ে যাবে। এটা আমি ওভারঅল বলছি, কোনো সাবজেক্টে হয়তো 20 উঠবে, কোনোতে হয়তো 25 উঠবে, কোনোটায় হয়তো আপনার 17 উঠলো কি 18 উঠলো। তো আমাদের সবসময় মিনিমাম একটা 20 টার্গেট করে নিয়ে চলতে হবে। 30-এর মধ্যে আমাদের 20 মিনিমাম পেতে হবে, কারণ 20 যদি আপনি মিনিমাম পান তখন কিন্তু আমরা 100-র মধ্যে নিজেদেরকে কাউন্ট করতে পারবো, এবং 100-র মধ্যে একটা নাম্বার মানে অনেকটা সেফ জায়গা তৈরি হয়ে যায়। তো আমরা এখানে কি কি আলোচনা করব, এইটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সময়ের জন্য অনেক সময় আমার ভিডিও দিতে ডিলে হয়ে যায়। কিন্তু এবারে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এবারে কিন্তু আমরা জিনিসগুলো ওরকম করব না। ক্লাস বেশি নয়, সপ্তাহে হয়তো 3টে কিংবা 4টে ক্লাস হবে, কিন্তু রেগুলারলি ক্লাস হবে। 3 থেকে 4টের বেশি ক্লাস আমি দিতে পারবো না, কারণ আমার কাছেও সময় নেই। তো শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি এইটার পুরো 30-এর দায়িত্ব কিন্তু আমি নেব। বাংলা পেডাগজি এটা 30টাও কিন্তু আমি করে দেবো, কারণ বাংলা পেডাগজি বাংলা আমার নিজের সাবজেক্ট। চাইল্ড সাইকোলজি আমার নিজের সাবজেক্ট নয়, কিন্তু আমি এটা ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর আমাদের যে ল্যাঙ্গুয়েজ 2-1 রয়েছে সেটা আমার নিজের সাবজেক্ট। তো সেক্ষেত্রে বাংলা ব্যাকরণের যে পার্টটা সেটা আমরা আলোচনা করতে শুরু করেছি, কিন্তু ভীষণ লেট হয়ে গেছে, কিন্তু বর্তমানে আমরা রেগুলারলি শুরু করব সেটা। তো বাংলার যে ব্যাকরণ প্লাস বাংলার পেডাগজির ওপর আমার অনেক ক্লাস রয়েছে চ্যানেলে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, বা আমরা নতুন করেও শুরু করব। এবার যে দ্বিতীয় ভাষা রয়েছে ইংলিশের ক্ষেত্রে, ইংলিশের গ্রামার পোর্শনটা আমি আলোচনা করব না, কারণ গ্রামার পোর্শনে আমার নিজেরই একটু অসুবিধা রয়েছে। আর তাছাড়া গ্রামার পোর্শনটা নিজের মতো করে নিন। আমি শুধুমাত্র যে পেডাগজি যে সেকশনটা রয়েছে 15, সেটার দায়িত্ব আমি নেব।
ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাই। এই 15টা আমি কিন্তু এটাও দেখে নেবো এখানেও পেডাগজিটা, কারণ কন্টেন্টের ক্ষেত্রে আমি এক্সপার্ট নই, কন্টেন্টটা আপনাদেরকে একটু নিজেদের থেকে আলাদা করে করতে হবে। আর এনভায়রনমেন্টাল যেটা সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু আমি এটা 30টাই আপনাদের রেডি করে দেবো। তো এখানে আমি শুধুমাত্র দেখবো না হচ্ছে ম্যাথ পেডাগজির ম্যাথের যে কন্টেন্ট পার্টটা রয়েছে আর ইংলিশের যে একদম গ্রামার পোর্শনটা রয়েছে, এই দুটো জিনিস বাদ দিয়ে আমি কিন্তু পুরো যে সিলেবাসটা রয়েছে সেটা কভার করে দেওয়ার চেষ্টা করব রেগুলারলি। আর কিন্তু তাড়াহুড়ো কিন্তু আপনারা যারা প্রিপারেশান নেবেন এখান থেকে তাড়াহুড়ো করতে পারবেন না। তার কারণ হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম প্রয়োজন, কারণ সিলেবাসটা নেহাত ছোট নয়, আবার সিলেবাসটা জটিলও নয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি নিজেকে বিশাল বিদ্বান মনে করছি দুবার টেট পাস করে, সেটা কোনো ব্যাপার নয়। আমার মনে হয়েছে যে ডাব্লিউবি টেটে আমি দুবার যখন পাস করতে পেরেছি, আপনার মতো আমার মতো একটা সাধারণ মেয়ে যখন পেরেছে, আপনারা সকলেই পারবেন। বর্তমানে আমি একটি গভর্নমেন্ট স্কুলে শিক্ষিকা হিসাবে জয়েন করেছি। দীর্ঘ 10 মাস 12 মাস ধরে আমি আমার চাকরি জীবন উপভোগ করছি। আমি চাই ভবিষ্যতে গিয়ে আপনারাও সেই দিনটাকে উপলব্ধি করুন বা সেই দিনটার যে এই যে পেশাটা, এই পেশাটার আনন্দটাকে উপভোগ করুন। তো আজকে আমরা শুধুমাত্র শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির কোন ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে আর কী কী সিলেবাসে রয়েছে সেটা আমরা আলোচনা করব। তো শিশু মনস্তত্ত্ব পেডাগজি এটা আমার সব থেকে প্রিয় সাবজেক্ট। এই সাবজেক্টকে ভালোবাসার জন্যই কিন্তু আমার ইউটিউবে আসা। আমার একদিন মনে হয়েছিল, আমি যখন ক্লাস করতাম ইউটিউবে বিভিন্ন জায়গা থেকে, তো শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি আমার এত ভালো লাগার, আমার মনে হয় যে আমি এটাকে একটু ভালো করে বুঝি। তো সেটাই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক ভিডিও অলরেডি আমাদের শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির ওপর রয়েছে, ম্যারাথন ক্লাস রয়েছে, কিন্তু যেহেতু কোশ্চেন আপডেট হচ্ছে তো আমাদের সেক্ষেত্রে নিজেদেরকেও একটু আপডেট করা প্রয়োজন এবং আরও কিছু ইম্পর্টেন্ট যে তথ্য রয়েছে সেগুলো আমরা অতিরিক্ত ইনপুট করব। যদিও আলাদা কিছু ক্লাস হবে না, একই হবে, কিন্তু তার মধ্যেও কিছু আপডেটেড ভার্সন থাকবে এখানে। তো এখানে কিন্তু শিশুর বিকাশের ওপরই পড়ে রয়েছে এবং শিশুর বিকাশ 15 সেগমেন্টের মধ্যে কি কি রয়েছে আমরা একটু দেখে নেব। একদম শুধু রিডিং পড়ে যাব এটা আমি, কারণ এটা টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তো শিশুর মনস্তত্ত্ব এবং পেডাগজির মধ্যে কি কি রয়েছে, প্রথমেই রয়েছে শিশুর বিকাশ এবং ধারণা, শিশুর বিকাশ ধারণা ও নীতিসমূহ। এই শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি সম্পর্কে বলে রাখি, শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি হচ্ছে এমন একটা সাবজেক্ট, এটাতে যদি আপনি প্রিপারেশন নিতে পারেন, শিশু মনস্তত্ত্ব পেডাগজি যদি আপনার কাভার হয়ে যায়, তাহলে ধরে নিন আপনি টেট কোয়ালিফাই করে গেছেন। কারণ অলরেডি যদি আপনি পেডাগজি বুঝতে শুরু করেন, প্রত্যেকটা সাবজেক্টে যে বাংলা পেডাগজি, ইংলিশ পেডাগজি, ম্যাথ পেডাগজি বা পরিবেশের যে পেডাগজিটা রয়েছে, সেই পেডাগজিতে আপনাকে হারানোর ক্ষমতা কারো থাকবে না। তো এটা আপনাদের বেস হবে, একটা শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি আপনাদের একটা ভিত্তি হবে। যেমন একটা বিশাল বাড়ি তৈরি করতে গেলে আগে ভিত তৈরি করতে হয়, এটাকে একটা ভিত হিসাবে ধরতে পারেন। তো সেক্ষেত্রে দেবাশিস পালের যে বইটা রয়েছে সেই বইটা প্রচুর অ্যাভেলেবেল, সেই বইটা ভালো তথ্য রয়েছে, সেটা একটু দেখে নিন, সেটাকে রিডিং পড়ুন। তার সাথে সাথে আমি যেগুলো আলোচনা করছি সেগুলো একটু দেখুন। চাইল্ড সাইকোলজিতে আপনারা মাস্টার হয়ে যাবেন, এটা আমি কথা দিতে পারি। তো প্রথম আমাদের চ্যাপ্টারটা কি রয়েছে, শিশুর বিকাশের ধারণা এবং নীতিসমূহ, অর্থাৎ শিশুর যে ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে এবং কি কি প্রিন্সিপাল রয়েছে তার, সেটার ওপর। এই চ্যাপ্টারটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রত্যেকবারই আমাদের কোশ্চেন এসে থাকে। আর এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের প্রথম সিডি, এইটার ধারণা তৈরি করলে আমাদের অন্যান্য যে চ্যাপ্টারগুলো সেগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তারপর রয়েছে বংশগতি এবং পরিবেশের প্রভাব, অর্থাৎ একটা শিশুর জীবনে বংশগতি কতটা প্রভাব ফেলে এবং পরিবেশ কতটা প্রভাব ফেলে। 3 রয়েছে সামাজিকীকরণের প্রক্রিয়া, এখান থেকেও 1 বা 2 নম্বরের কোয়েশ্চেন আসে। তো সামাজিকীকরণে শিক্ষক, পিতামাতা, সহপাঠীর কী ভূমিকা রয়েছে সেটা রয়েছে এখানে গুরুত্বপূর্ণ। সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা বলতে পারি, ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে আসছে পিয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি যে থিওরি, সেই পিয়াজে, ভাইগটস্কি এবং কোহলবার্গের থিওরি। সেন্ট্রাল টেট তো চোখ বুঝে পিয়াজে, কোহলবার্গ এবং ভাইগটস্কির ওপর 4, 5, 6, 7 কখনো কখনো অনেক অনেক কোশ্চেন করে থাকে। তো ভীষণ ইম্পর্টেন্ট একটা অধ্যায় বলতে পারি, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক আমরা বলতে পারি, পিয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি। এগুলো কিন্তু আমরা ধরে ধরে আলোচনা করব, তো এগুলো আমাদের মাথায় রেখে দিতে হবে।
তার যে তত্ত্বগুলো কী নামে পরিচিত, কোন কোন ক্ষেত্রে কীভাবে এই তত্ত্বগুলো প্রকাশ হয়েছে, শিশুর বিকাশে কোন কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাদের মতামতগুলো কিভাবে আমরা রিলেট করব শিক্ষার সাথে, শিক্ষার্থীদের ডেভেলপমেন্টের জন্য, সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে শিশুকেন্দ্রিক এবং প্রগতিবাদী শিক্ষা, এখানেও কিন্তু 1 বা 2 নম্বরের কোয়েশ্চেন এসে থাকে। তারপর রয়েছে ব্যক্তিত্বের অর্থ, প্রকৃতি এবং তত্ত্ব। এই ব্যক্তিত্বের তত্ত্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে এরিকসন এবং ফ্রয়েড, অর্থাৎ ইগো যে সেগমেন্টটা ছিল ফ্রয়েডের, তো সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ফ্রয়েডের তত্ত্ব। তারপর রয়েছে বুদ্ধিমত্তা। এমন কোনো সেন্ট্রাল টেট বা ডাব্লিউবি টেট নেই যেখানে বুদ্ধিমত্তা থেকে প্রশ্ন আসে না। তো এটাও একটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা বলতে পারি। তারপর চলে আসি ভাষা এবং চিন্তনের ওপর। ভাষা চিন্তন থেকেও কোয়েশ্চেন আসে। এখান থেকে অনেক ভাষার যে অধিকরণ যে নিয়মগুলো রয়েছে, ভাষার যে বিভিন্ন বিজ্ঞানীর যে ভাষার ওপর যে প্রভাব, তাদের চিন্তন এবং ভাষার মধ্যে কী রিলেশন রয়েছে, এগুলো আমরা পরে দেখতে পাবো। তারপর রয়েছে সামাজিক সংগঠক হিসেবে লিঙ্গ। এখান থেকে তো মোস্ট কোয়েশ্চেন এসেই থাকে, 1 বা 2 সব সময় এখানে থেকে কোয়েশ্চেন আসে। লিঙ্গ থেকে কোয়েশ্চেন আসবে না এরকম পরীক্ষাও সেন্ট্রাল টেটে খুব কম আছে। তারপর আছে ব্যক্তিগত পার্থক্য। তারপর হচ্ছে শিখনের জন্য অ্যাসেসমেন্ট এবং শিখনের অ্যাসেসমেন্ট। এখান থেকেও কিন্তু একদম কোয়েশ্চেন আসেই আসে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি ও পরিমাপের জন্য প্রশ্নকরণ, এখান থেকেও আমাদের প্রশ্ন এসে থাকে। দেখতে গেলে সব চ্যাপ্টারই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি যে আপনারা ভাববেন যে হয়তো এইটুকুই সিলেবাস ঠিক এইটুকু না। এইটুকু ছোট ছোট জিনিসগুলোর মধ্যে আরও কত থিওরি রয়েছে, যখন আমরা আলোচনা করব তখনই বুঝতে পারবেন। আর মেন জায়গাগুলো যেখানটা বেশি ইম্পর্ট্যান্ট, আমরা কিন্তু সেই জায়গাগুলোই আলোচনা করব আপনাদের পরীক্ষার স্বার্থে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে 5 এসেই থাকে, একদম 5 ধরা বাঁধা। তো সেখানে বঞ্চিত অবহেলিত শিশু রয়েছে, ব্যতিক্রমী শিশু, শিখন অক্ষমতা, প্রতিভাবান শিশুর আইকিউ কত, সৃজনশীল শিশু এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু কারা, তাদের জন্য কি কি পদ্ধতি নিয়ে আসা হয়েছে, তাদের উন্নতির জন্য আমরা কি কি করতে পারি, এনসিইআরটি বা আরটির কি কি অবদান রয়েছে, সেগুলো আমরা জানব। তারপর রয়েছে 15 শিখন ও শিক্ষা বিজ্ঞান। এখানে অনেক থিওরি রয়েছে, অজস্র থিওরি রয়েছে, সেগুলো এই ছোট্ট পাড়া জিনিসটা দেখে ভাববেন না এ কিন্তু নিজে একাই 100। এখানেও কিন্তু আমাদের অনেক কোয়েশ্চেন, অনেক জিনিস আলোচনা করতে হবে। তো এখানে রয়েছে প্রথমে শিক্ষার প্রকৃতি, অর্থাৎ শিক্ষা বা এডুকেশন কি জিনিস, সেক্ষেত্রে প্যাভলভ, স্কিনার, কোহলবার্গ, গেস্টালের যে বিভিন্ন তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব, ব্লুমের তত্ত্ব এবারে 2023-এ ব্লুমের তত্ত্ব থেকে কোয়েশ্চেন এসেছিল এই প্রথমবার। এতদিন কিন্তু কোনো দিন ব্লুমের তত্ত্ব থেকে বা ব্রুনারের যে তত্ত্ব সেগুলো থেকে কোয়েশ্চেন আসেনি, কিন্তু এবার এসেছিল। জ্ঞান এবং প্রক্ষোভ, এটা কিভাবে রিলেটেড, জ্ঞান এবং প্রক্ষোভের উপর বিভিন্ন মনোবিজ্ঞানীর অনেক তত্ত্ব রয়েছে, সেগুলোও আমরা আলোচনা করব। প্রেরণা ও শিখনের উপর অনেক তথ্য রয়েছে, তার মোটিভেশন কি, মোটিভেশনটা আমাদের শিক্ষাক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, এগুলোও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির একটা সংক্ষিপ্ত ধারণা। এইটুকু দেখে কিন্তু আপনারা ভাববেন না যে এইটুকুই, এতে কিন্তু অনেক জিনিস রয়েছে। কিন্তু অনেক জিনিস থাকলেও শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজি কিন্তু কোনো কঠিন জটিল সাবজেক্ট নয়। এটা শুধু একটা ফ্যাক্ট বেস সাবজেক্ট, যেখানে প্রত্যেকটা থিওরির ফ্যাক্ট আমাদের জানতে হবে, অর্থাৎ কিভাবে আমরা পড়ছি, কিভাবে জিনিসগুলো আমরা জানছি, সেটা গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো যদি আমরা জেনে যাই তাহলে আমাদের চিন্তা করার কিচ্ছু নেই। বাংলা সিলেবাসের মধ্যে কি রয়েছে? বাংলা সিলেবাসের মধ্যে রয়েছে যে প্রথমেই 15 নাম্বার আছে ভাষাগত বোধ পরীক্ষণ, অর্থাৎ একটা আনসিন প্যাসেজ আপনাদের দিয়ে দেওয়া হবে। এখন প্যাসেজটা এত বড় দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের টাইম মেনটেন করতে হবে, তার সাথে বুদ্ধির কাজে লাগাতে হবে। 15 নম্বরের যে পরীক্ষণ থাকে, একটা বড় আনসিনকে দেখে আপনাদের 15টা কোয়েশ্চেন সলভ করতে হবে। সেখানে ব্যাকরণ থাকবে, বা যেমন আমাদের সন্ধি, সমাস বা অব্যয়, এই যে ব্যাকরণের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেখান থেকে কোয়েশ্চেন থাকবে। আর শিক্ষণ বিজ্ঞান ভাষার বিকাশ, অর্থাৎ যে বাংলা পেডাগজিতে বাংলা ক্ষেত্রে যে বাংলা শিক্ষা পেডাগজি, বাংলা ভাষার যে পেডাগজি, সেটার ওপর আমাদের 15 থাকবে। তো এটা আমি আলোচনা করে দেবো বলেছি, একে একে প্রত্যেকটা জিনিস আলোচনা করব, কিন্তু একটু ধীরে। আপনারা কিন্তু আপনাদের যদি আরও কিছু জানার থাকে এই জিনিসগুলো অতিরিক্ত, আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি
আমার যদি জানা থাকে তাহলে আমি বাকি প্রশ্নগুলোর উত্তর দেব। ইংরেজি সিলেবাসের ক্ষেত্রেও তাই, সেম জিনিস। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এই সেগমেন্টটা বাংলা আর ইংলিশের দুটোর পুরো একদম সেম। আমি যদিও আলাদা আলাদা করে আলোচনা করব, তবুও কিন্তু একদম সেম। যদি আপনার বাংলা জানা থাকে ইংলিশে আপনাকে হেল্প করবে, ইংলিশ যদি জানা থাকে বাংলা পেডাগজিতেও আপনাকে হেল্প করবে। বাকি যে পরিবেশের এবং ম্যাথের যে পেডাগজি সিলেবাস রয়েছে সেটা আমরা আলোচনা করলাম না, কারণ যে সিলেবাসগুলো আমরা আলোচনা করব, যে টপিকগুলো আমরা আলোচনা করব, তখনই কিন্তু আপনারা বুঝে যাবেন যে কী কী টপিকে আমাদের রয়েছে। তো এইটুকু আমাদের যে সিলেবাস সেটুকু আমরা আলোচনা করলাম, বা আপনাদের প্রস্তুতি কিভাবে প্রাথমিকভাবে শুরু করতে পারেন আমরা সেটুকু আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর শেয়ার আপনি করতেই পারেন যদি আপনার প্রয়োজন হয় এই চ্যানেলের ভিডিওগুলো। সাবস্ক্রাইব আপনারা করতেই পারেন, এটা আপনাদের কোনো জোরাজোরি নেই। তো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। এর পর দিন আসছি আমরা একদম ফুল দমে যে থিওরির ক্লাস, সেই ক্লাস নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আজ এতটুকু।